ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজনের সম্পর্কটা কীরকম সেটা কি আপনারা জানেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূস সরকারের অবস্থানটা কীরকম হবে সেটা কি আপনারা বুঝতে পারছেন? বন্ধুরা, কথা বলছি বাক স্বাধীনতার পক্ষ থেকে। বাক স্বাধীনতায় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনভাবে জীবনযাপন করা, স্বাধীনভাবে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হওয়া একটা দেশের নৈতিক এবং প্রধান কাজের মধ্যে পড়ে। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, এই টপিকটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের একটি টপিক। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দুই মেরুর মানুষ। দুই মেরুর। যদি ডোনাল্ড ট্রাম্পকে আপনি দক্ষিণে রাখেন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার রাখতে হবে উত্তরে। পূর্বে রাখলে আপনাকে রাখতে হবে পশ্চিমে। এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু আমাদের মানতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে যতটুকু ভাবছি তার থেকে কয়েক হাজার গুণ বেশি ভাবছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি এই বিষয়টা নিয়ে ভাবছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। এখন আপনি বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করা তার কি সময় আছে? তার কি কোনো ঠেকা আছে? একটা কথা ভুলে যাবেন না, এই ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে সে যেটা বলে সে কিন্তু সেটা করে। তার প্রথম নির্বাচন যখন সে জয়লাভ করে 2016 থেকে 2020, সে জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিল যে সে কোনো যুদ্ধ করবে না। এবং সত্যি সত্যি সে কিন্তু আমেরিকায় কোনো যুদ্ধ করে নাই কোনো দেশের সাথে। চিন্তা করে দেখেন, এই একমাত্র প্রেসিডেন্ট বিগত অনেক দশকে, আপনারা যদি খেয়াল করে দেখেন, একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার সময়কালে কোনো যুদ্ধ হয়নি। এটি কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার যে একটা পলিটিশিয়ান একটা কথা বলল এবং সেই কথাটাকে সে অক্ষরে অক্ষরে পালন করলো। তো সেরকমই ডোনাল্ড ট্রাম্প যখন একটি স্ট্যাটাস দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ফুল অফ কেওস, বুঝতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে পৃথিবীর এত দেশ আছে, এত দেশে বিশৃঙ্খলা হচ্ছে, কিন্তু ঠিক তার নির্বাচনের আগ মুহূর্তে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে কি তারা একদম স্ট্যাটাস দেওয়াটা এতটা এসেনশিয়াল ছিল? আপনাকে প্রশ্ন করছে, এতটাই প্রশ্ন ছিল, সে তো ডিরেক্টলি ভারতকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে কমেন্টস করতে পারতেন বা সংখ্যালঘুদেরকে নিয়ে কমেন্টস করতে পারতেন। কেন তাকে বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস, সংখ্যালঘু, এই জিনিসগুলো মেনশন করতে হলো? আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাব বন্ধুরা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুঁজছিলেন আরও আগেই। কেন জানেন? কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে যে তার যে অর্থ সে ইনভেস্ট করেছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায়। দেখুন, একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করছি, হয়তো বা আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালো জানেন। বিষয়টি হচ্ছে, আমেরিকার মতো দেশে কিন্তু বাংলাদেশের মতো অবস্থান না। যে কোনো সেলিব্রিটি, যে কোনো ধনকুবের, উচ্চশালী ব্যক্তিরা কিন্তু অর্থ খরচ করতে পারে যে কোনো পলিটিশিয়ানের জন্য। এটা কিন্তু লিগ্যাল, নাথিং রং অ্যাবাউট দ্যাট। তারা কিন্তু প্রচারণার জন্য, প্রচার প্রসারের জন্য তারা কিন্তু বিপুল মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে থাকে। আর সেরকমটাই কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করেছিলেন হিলারি ক্লিন্টনের জন্য। ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস 2016 থেকে যে 20, ওই যে টার্মটা ছিল সে সময়ে। এবং বর্তমানে জো বাইডেন সরকারের সাথে আমি জানি না আসলে তার ব্যক্তিগতভাবে প্রমোশনে কোনো খরচ করেছে কিনা, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। বাট প্রিভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প এটা মেনশন করেছিলেন এবং খুঁজছিলেন যে এই ব্যক্তিটা কোথায়, খুঁজছিলেন। তো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক তার ইলেকশনের কয়েকদিন আগে যখন সে এই ধরনের একটা স্ট্যাটাস দিবে, তখন আপনাদেরকে স্পষ্ট হলফে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান, বাংলাদেশের যে অবস্থান, সেখানে ডেফিনেটলি ভারতের সাথে যে তাদের যে বন্ধুত্ব, ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব এবং তার ক্যাবিনেটের বেশ অনেক গুরুত্বপূর্ণ পজিশনে ভারতীয় বংশোদ্ভূতরা এখন আছে, গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কিন্তু আছে। সো বুঝতেই পারছেন যে অবস্থানটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু সুবিধার না।
এটা কিন্তু হলফ করে বলা যায় যে কেউ কিন্তু এটা বলতে পারছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে স্ট্র্যাটেজি ছিল, সে স্ট্র্যাটেজি আপনারা যদি নিজেরা খেয়াল করে দেখেন, তাদের স্ট্র্যাটেজি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে। আপনারা দেখেন যে তাদের যে প্রথম স্ট্র্যাটেজি ছিল, গণ অভ্যুত্থানের যে স্ট্র্যাটেজি ছিল, এই স্ট্র্যাটেজি এখন চেঞ্জ করে তারা কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং জাতীয় সরকার গঠন করবে তারা। এই সিদ্ধান্ত কিন্তু তারা কিন্তু আসলে উপনীত হয়েছে। কিন্তু এই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে যে কমপ্লিকেসিগুলো আছে বা আদৌ তারা করতে পারবে কি না, যে প্রধান দলগুলোকে বাদ দিয়ে তারা জাতীয় ঐক্যের ডাক করাতে এবং জাতীয় সরকার গঠন করাটা এটা কতটুকু তাদের জন্য এখন মানে প্রাসঙ্গিক হবে বা এটা কতটুকু তারা সাকসেসফুলি করতে পারবে, এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে। কারণটা হচ্ছে, যখন আপনি একটা সরকার সংবিধানের ভিত্তিতে যখন দায়িত্ব গ্রহণ করবে এবং সেই দায়িত্ব গ্রহণ করার পরে কিছুদিনের মধ্যে 4 মাস যেতে না যেতে তারা আবার নতুন করে জাতীয় সরকার গঠন করবে, তাহলে প্রশ্নটা আসতে পারে যে আপনি জাতীয় সকল রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের জন্য সকল মতের মানুষদেরকে ডাকছেন, তাহলে আপনি নির্বাচনই দিয়ে দেন। জাতীয় সরকার গঠন করার কী দরকার আছে? আপনি যদি জাতির জনগণকে উদ্দেশ্য করে যদি আপনি সরকার গঠন করতে চান, তাহলে আপনি সংস্কারের পাশাপাশি আপনি রুটম্যাপ দিয়ে তারিখ বলে আপনি এটা করতে পারেন। জাতীয় সরকার তো গঠন করার প্রয়োজন নেই, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। তো জাতীয় সরকার আসলে তাদের গঠন করা উচিত ছিল যখন এই সরকারটা দায়িত্ব গ্রহণ করলো। তারা ইচ্ছে করলেই এই সংবিধানটাকে, বাংলাদেশের যে 1972 সংবিধানটাকে তারা যদি চাইতো, ওই সময় তাদের জন্য সহজ হতো, তারা যদি সংবিধানটাকে বাতিল করে তারা জাতীয় সরকার গঠন করতো। কিন্তু তারা সেটা করেনি। তারা আমাদের যে এক্সিস্টিং সংবিধান আছে, সে সংবিধানের আলোকেই তারা দায়িত্ব গ্রহণ করলেন এবং পরক্ষণে তারা বলতে চাচ্ছে যে এই সংবিধান তারা মানে না। তার মানে এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে। এখন আবার যে নতুন জাতীয় সরকার গঠন হচ্ছে, এই জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে প্রবলেমটা যেখানে দাঁড়িয়ে যাবে, যখনই আপনি জাতীয় সরকার গঠন করতে যাবেন, ইন্টারন্যাশনাল একটা প্রেশার চলে আসবে। স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেশার পড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্পের হাতে, আমেরিকার হাতে। কেন প্রেশারে পড়বেন? খুবই সিম্পল। তারা যখন দেখবে যে এই জাতীয় সরকার গঠন করা হচ্ছে, সকল জাতীয় যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তাদের এজেন্ডাকে বা তাদেরকে সকলকে একসাথে আয়োজন না করে একটা জাতীয় সরকার গঠন করা হচ্ছে, তখন কিন্তু কাইন্ড অফ ডিরেক্টলি ইনডিরেক্টলি মানে ডিসক্রিমিনেশনের শিকার হয়ে যাবে। কথার কথা চিন্তা করে দেখুন, গত 16 বছরে ইলেকশন ঠিক হয় নাই। এই তো 2008 সালে কিন্তু খুব নিরপেক্ষ ভোট হয়েছিল। আপনারা বলতে পারেন তারপরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু 2008-এ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনটি হয়েছিল, একদম ফেয়ার ইলেকশন হয়েছিল। এতে মানে একটুও কোনো দ্বিধা থাকার কারণ নেই। তা আপনি যদি ওইভাবে চিন্তা করেন, 10-12 বছরের কথা চিন্তা করেন, করতে পারেন, 12 বছরের কথা বলতে পারেন। তো 12 বছরে বিএনপি ম্যাক্সিমাম টাইমে পার্টিসিপেটই করে নাই। আর যে কারণে কিন্তু এখন সবাই বা বিএনপি বা বর্তমান সরকার সবাই বলতে চাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা গণতান্ত্রিক যে প্রসিজার সেটা ফলো করেনি। কিন্তু তারা তো সেম কাজটাই করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি জাতীয় সরকার গঠন করে, তারা যেরকম জাতীয় ঐক্যের নামে যে অন্যান্য সরকারি দলগুলোকে ডাকছে না, এতে করে কিন্তু তারা জাতীয় সরকার গঠন করতে পারবে না। তারা ইজিলি এখন জাতীয় সরকার গঠন করতে পারতো। তারা যদি আওয়ামী লীগকে ডাকতো, জাতীয় পার্টিকে ডাকতো, তারা যদি নিরপেক্ষভাবে যদি তারা জিনিসটাকে এভাবে চিন্তা করতো যে আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি বিধান করবে, আর যারা এখনও নিট অ্যান্ড ক্লিন আছে, ভালো প্রতিনিধি আছে, তারা এখনও পার্টিসিপেট করতে পারবে এবং দলের যে ক্ষমতা বা দলের যে অবস্থান সেটার জন্য তারা তাদের অবস্থান থেকে তারা প্রচার প্রসার সকল কিছু করতে পারবে। এই স্পেসটা যদি অন্তর্বর্তীকালীন সরকার দিত, যেটাকে বলা হয় ন্যায্যতার ভিত্তিতে। এখন প্রবলেম হচ্ছে যত যাই কিছু করুক, আওয়ামী লীগকে কিন্তু তারা রিড করতে পারেনি, বাতিল করতে পারেনি, নিষিদ্ধ করতে পারেনি। কেন পারেনি? এই প্রশ্নটা কি আপনাদের মনে একবার আসে না? তারা কি চাচ্ছে না করতে, কেন পারছে না? কেন পারছে না হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে একটা প্রেশার আছে যে আপনি দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট যে পলিটিক্যাল
পার্টি আছে তাদেরকে আপনি বাদ দিতে পারবেন না এত সহজে। বিষয়টা এতটা সহজ নয়। দেখুন বাংলাদেশে জাতীয় পার্টিকে, সরি, আপনার জামাত ইসলামকে অনেকবার বাদ দেওয়ার মতো সিচুয়েশন হয়েছিল, কিন্তু তারপরে শেষ অবধি কিন্তু করতে পারেনি, বা শেষ পর্যন্ত করেছে, লাস্ট মুহূর্তে এসে করেছে। দেখুন এই জিনিসটা কিন্তু এতটা শক্তিশালী অবস্থান আমরা দেখতে পারিনি। তো যে কারণেই বলছি যে এই ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্বে আসবেন, জাতীয় সরকার গঠন করতে পারবে কিনা এখানে আমার একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রতিনিয়ত বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কিছুতে আর্থিকভাবে তারা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবে। বিভিন্ন ধরনের যে বাংলাদেশকে যে আর্থিক সহায়তার যে একটি নির্দেশনা আছে, সেগুলা বাংলাদেশ আস্তে আস্তে এগুলা কমে যাবে, এটাই ধারণা করা যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুই মেরুর মানুষ। আপনাদের ওপিনিয়ন জানতে চাচ্ছি।